আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যজনক চরিত্র, এবং আমি এও বলেছি ওয়াকার তুমি কার, টাকার নাকি জনগণের। ওয়াকারুজ্জামান আসলে কোন পন্থী সেটা আমরা আজও অজানায় রয়ে গেলাম। আমরা অনেক বিশ্লেষণে কেউ কেউ বলি জামাত ঘেঁষা সে, কেউ কেউ বলি বিএনপি ঘেঁষা, কেউ কেউ বলি সে একেবারে নিউট্রাল, যেটাই ভালো বুঝে সেটাই সে করে। এখন 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তখন নাকি সেই পতনের পিছনে বড় ভূমিকা পালন করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। এই বড় ভূমিকা পালনের জন্য আমেরিকা থেকে বিশাল বড় একটা অ্যামাউন্ট পেয়েছিল এই সেনাবাহিনী, এবং এই 1 বছর পরেও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বের অনেক বড় বড় দেশ প্রেশার ক্রিয়েট করতেছে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য, এবং সকল দলের অংশগ্রহণে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। এখন কি আবার সে 5 আগস্ট যেভাবে শেখ হাসিনার সাথে পোল্টি খেয়েছে, এখন আবার কি ডক্টরের সাথে পোল্টি খেয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিবে? এখন কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনীর প্রধান এবং নেভির প্রধান একত্রিত হয়ে ডক্টর ইউনূসের বিপক্ষে যাবে? আরেকটি সেনা কূপ হবে? নাকি ডক্টর ইউনূস তার পেশি শক্তি দিয়ে তার আশেপাশে যে সকল উইংস আছে ওগুলোকে দিয়ে একটি পাতার নির্বাচন করে ফেলবে, পাতার নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে? অনেক বিষয় কিন্তু এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশে নির্বাচন হোক চাচ্ছে, ডক্টর ইউনূস কিন্তু সেভাবে চাচ্ছে না। জাস্ট সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের সাথে একটা বিষয় মিল হচ্ছে যে 18 মাসের মধ্যে ওয়াকারুজ্জামান নির্বাচন যাতে দিয়ে দেয় সেটা চেয়েছিল, সেটা কিন্তু ডক্টর ইউনূস 18 মাসের মধ্যে দিবে বলেছে। মানে ফেব্রুয়ারিতে 18 মাস মোটামুটি হয়ে যাবে। কিন্তু নির্বাচন দেওয়া আর ইনক্লুসিভ নির্বাচন এক জিনিস না। এখন পাতানো নির্বাচনে সকলে একই মতাদর্শের লোক, সকলে ভাই ভাই দল, সকল রাজনৈতিক নিজেরা ভাই ভাই, তারা নিজেদের মধ্যে আসন বন্টন করে ফেললেই তো হয়ে যায়। নির্বাচনের আর দরকার কি? জনগণের ভোট দেওয়ার দরকার কি? তাই নয় কি? তাই তো এই সকল বিষয় ওয়াকারুজ্জামান ভালো করে বুঝতে পারছে, এবং 3 বাহিনীর প্রধানও এই সকল বিষয় বুঝতে পেরে তারা একট্টা হয়েছে। কারণ তাদের উপর বহির্বিশ্বের একটা চাপ আসতেছে, কারণ তারা 3 বাহিনী প্রধান। এখন ডক্টর ইউনূসের উপরও তারা ভালোভাবে চাপ প্রয়োগ করতেছে এই সকল বিষয়ের কারণে। কিন্তু ডক্টর ইউনূসের টনক লড়ছে না, কারণ ডক্টর ইউনূসের আশেপাশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে। যখন প্রেশার ক্রিয়েট হয় তখন তারা এক হয়ে যায়, আবার যখন প্রেশার রিলিজ হয়ে যায় তখন আবার তারা গ্রুপিং করে। সেম আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যখন রাজপথে নেমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করে, ঝটিকা মিছিল করে, বিভিন্ন জায়গায় তারা স্লোগানে প্রকম্পিত করে রাজপথ, তখন আবার তারা ভয়ে একত্রিত হয়ে যায়। যখন আবার আওয়ামী লীগ 1-2 মাস কোনো খবর থাকে না, তখন তারা আবার গ্রুপিং করে। মানে মূল বিষয়ে তারা এক। তাদের মূল বিষয় হচ্ছে ডক্টর সরকারকে কোনোভাবে ফল্ট হওয়া যাবে না, ডক্টর সরকার কোনোভাবে যাতে নির্বাচন আগে পড়ে যায় এটা হতে দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে, রাষ্ট্রপতির তরফ থেকে, অন্যান্য বাহিনীর প্রধানের তরফ থেকে ডক্টরের উপর যাতে কোনো রকম প্রেশার না আসে, আর প্রেশার আসলে সেটা আমরা প্রতিহত করে ডক্টরকে টিকিয়ে রাখতে হবে। কারণ তাদের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, এবং আগামীতে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে একটি পাতানো নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় আসা। এখন ক্ষমতা আসা নিয়ে কারো কোনো বিরোধ নাই যে বিএনপি ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসুক, সেটা নিয়ে মেইন বিরোধ হচ্ছে জামাতের সাথে বিএনপির, এনসিপির সাথে বিএনপি, যে আমরা কয়টা আসন পাবো। কারণ আমরা কিন্তু স্টেক হোল্ডার এই গণ অভ্যুত্থানের, আবার গণ অধিকার পরিষদও কিন্তু বলতেছে আমরা কয়টা আসন পাবো। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিরোধ হচ্ছে, ক্ষমতায় আসার জন্য কোনো বিরোধ না। জামাত মনে মনে ধরে নিয়েছে তারা 50টা আসনের উপরে বিএনপি থেকে চেয়ে নিবে, এনসিপিও 20টা আসনের মতো চেয়ে নিবে, গণ অধিকার পরিষদ 10-15টা চেয়ে নিবে, অন্যান্য ইসলামিক দলগুলো 10-15টা চেয়ে নিবে। মানে 100টা আসনের মতো বিএনপি এই সকল দলকে ছেড়ে দিতে হবে। কিন্তু বিএনপি সেটাতে রাজি হচ্ছে না। ওই সকল বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে, ওই সকল বিষয় নিয়েই ওদের মধ্যে দলাদলি হচ্ছে। এদের দলাদলির কারণে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেওয়ার কারণে, বহির্বিশ্বের চাপ থাকার কারণে আওয়ামী লীগের রাজপথে নামছে, ওই দিক দিয়ে আরেকটা প্রবলেম হচ্ছে। আর এই সকল বিষয় যখন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সে কারণেই এই 3 বাহিনীর প্রধানের সাথে এই ডক্টর ইউনূসের একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। ওই 3 বাহিনীর প্রধানের কথা হচ্ছে আগামীতে একটি নির্বাচন আসছে, আপনি এখনো আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারতেছেন না, দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি চলতেছে, কবর থেকে লাশ নিয়ে পুড়ে ফেলা হচ্ছে, কোন ধরনের কন্ট্রোল নেই এই সরকার হাতে। তাহলে এই সরকার কিভাবে একটি নির্বাচন দিবে? একটা ডাকসু নির্বাচনের ভালো প্রক্রিয়া এখন এই সরকার তৈরি করতে পারে না, সেখানে নাকি আর্মি নিয়োগ করতে হবে। তাহলে সারা বাংলাদেশে এট এ টাইম নির্বাচন হবে, সারা বাংলাদেশে কিভাবে নির্বাচন পরিচালনা করবে? তাও আবার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না।
তাহলে নিজেরা মারামারি করে, নিজেরা রক্তাক্ত করে, নিজেরা কেন্দ্র দখল করে সকল নির্বাচন বানচাল হয়ে যাবে। এই সকল বিষয় নিয়ে ডক্টর ইউনূসের সাথে তিন বাহিনীর প্রধান অনেক বিরোধ চলতেছে। তিন বাহিনীর প্রধান চাচ্ছে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে, ওই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দল এবং ডক্টর ইউনূস চাচ্ছে ডক্টর ইউনূস থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে যেতে। এই সকল বিষয় নিয়ে তিন বাহিনীর সাথে প্রধানের সাথে অনেক মতবিরোধ চলছে। এই মতবিরোধ কতটুকুতে গিয়ে গড়ায় এবং আদৌ কি ডক্টর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে কিনা সেটাও দেখার বিষয় আছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন করতে না পারে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, জাতীয় পার্টি অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। হয়তো বা শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশগ্রহণ করতেই পারে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে আইনটা করা হয়েছিল সেটা কিন্তু আদালতের মাধ্যমে আবার তুলে নেওয়া হচ্ছে বা হয়ে গিয়েছে হয়তো। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠনে কোনো বাধা নেই নির্বাচনকালীন সময়ের জন্য। তাই কতটুকু তৎপর হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনীর দুই প্রধান মিলে বৈঠক করে সেটাও দেখার বিষয় আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা এখন বিরাজমান, গৃহযুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার খুবই প্রয়োজন নির্বাচনকালীন সময়ের জন্য। তাহলে বহির্বিশ্ব থেকেও সেনাবাহিনীর উপর চাপ কমে যাবে, অন্যান্য বাহিনীর উপর চাপ কমে যাবে এবং ডক্টর ইউনূস সুন্দর মতো সেফ এক্সিট নিয়ে নিতে পারবে। দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, বাইরের দেশের যত চাপ আছে সকল চাপ কমে যাবে, আমাদের দেশের মানুষ শান্তিতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। সেটাই হওয়া প্রয়োজন। সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রধান যদি হয়ে থাকেন আপনি সেই কাজটাই করবেন এবং অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে কথা বলে আপনারা সামনে আগাবেন, এটাই আপনাদের কাছে আশা। সে আশা আপনারা কতটুকু আমাদেরকে প্রতিফলন ঘটাতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এই এক বছরে কোনো কিছুই তো আমাদের অনেক আশাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারেন না, অন্তত শেষ এই আশাকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটান, আমরা যাতে আমাদের ভোটটা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি, আমাদের পছন্দের প্রতীকে আমরা দিতে পারি। এটাতেই যদি ব্যর্থ হন, পাতানো ইলেকশন যদি আপনি আবার ডক্টর ইউনূসকে সমর্থন করেন, তাহলে আপনাকে ধিক্কার জানানো ছাড়া, আপনাদের তিন বাহিনীর প্রধানকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আমরা অনেকদিন যাবৎ একটি কথা শুনতে পাচ্ছি এবং জনমনে ঘুরপাক খাচ্ছে এই কথাগুলো। ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে শীতল যুদ্ধ চলছে। ডক্টর ইউনূস চাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করতে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছে সেনা ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করতে। এই সকল বিষয় কেন জনমনে ঘুরপাক খাচ্ছে, তার মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই এক বছর ধরে বিভিন্ন ধরনের নাটক করে আসছে। সেই কারণে জনগণ এই সকল কথা ঘুরপাক খেলো, কেউ কেউ বিশ্বাস করছে, আবার কেউ কেউ মনে করছে এইগুলো নাটকের অংশ। কিন্তু সেনাবাহিনীর প্রধান 5 আগস্টের পরবর্তী সময় বলে দিয়েছে আমি 18 মাস সময় দিব, 18 মাসের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন এই সরকারকে করতে হবে। 18 মাস পরে আমি এই সরকারের সাথে থাকবো না বা সমর্থন করব না। এখনো কিন্তু 18 মাস শেষ হয়নি, তার মানে যে যাই বলুক, যতই গুজব হোক, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এখনো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই সরকারের পিছে আছে, এই সরকারকে সমর্থন করতেছে। কিন্তু ডক্টর ইউনূস এই সেনাবাহিনীর প্রধানের সমর্থন থাকার পরেও অনেক চেষ্টা করেছে তার প্রক্সি দল এনসিপিকে দিয়ে এবং তার ঘনিষ্ঠ জামাতকে দিয়ে এবং বিভিন্ন ইসলামিক দলকে দিয়ে যে সেনাবাহিনীর প্রধানের উপর প্রেশার ক্রিয়েট করে সেনাবাহিনীকে সিস্টেমেটিকভাবে অপসারণের জন্য এবং রাষ্ট্রপতিকেও অপসারণ করতে চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। তারপরও কিন্তু সেনাবাহিনীর প্রধান তিনি সেনা ক্ষমতা নেননি এবং এই ডক্টর সরকারকে এখনো তিনি ক্ষমতায় রেখেছে। কিন্তু সেনাবাহিনীর প্রধান কিন্তু চাইলে পারত একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা নিরপেক্ষ। ওই রকম তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষভাবে গঠন করতে পারত, তাহলে দেশের মধ্যে একটি ইনক্লুসিভ সুন্দর নির্বাচন হতো সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু সেনাবাহিনীর প্রধান সেটা না করে এত কিছু হওয়ার পরও ডক্টর ইউনূসকে এখনো ক্ষমতায় বহাল রেখেছে এবং আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই ব্যাপারেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি এবং এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এই জামাত, এনসিপি আর অন্যান্য ইসলামিক দলগুলা। এটা কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বুঝার কথা যে জাতীয় পার্টিও যদি আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায় বা দল হিসেবে নিষিদ্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এবং এনসিপি, জামাতে ইসলাম, ডক্টর সরকার মিলে কোনো নির্বাচন হতে দিবে না। যতই জনগণকে ব্রেনওয়াশ করার জন্য বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 60টা গাড়ি কিনা হচ্ছে মন্ত্রীদের জন্য, বিভিন্ন ধরনের অনেক কিছু এই সরকার দেখাচ্ছে যে নির্বাচন করবেই করবে। আরে ভাই,
জাতীয় পার্টিকে যদি কোনো রকমে কার্যক্রম নিষিদ্ধ করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশে জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপি থাকবে। এটা আমি বিভিন্ন ভিডিও বলেছি এবং বিভিন্ন টকশোতে বিভিন্ন যারা টকশোতে কথা বলতে আসে তারাও বলেছে। তখন জামাত আর এনসিপি যদি তাদের স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে তো বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না। ডক্টর ইউনূস সরকার, হ্যাঁ বুঝলাম, নির্বাচন তারিখ ঘোষণা করবে, নির্বাচন দেওয়ার জন্য অনেক বিমুখ হয়েছে, উৎসব মুখর ভাবে নির্বাচন দিবে, কিন্তু বিএনপি একা কার সাথে নির্বাচন করবে? বাংলাদেশে বিএনপির পর জাতীয় পার্টি ভোট ব্যাংক সবচেয়ে বেশি এবং জাতীয় পার্টি একটা ফ্যাক্ট। জামাত এবং এনসিপি তাদের সারা বাংলাদেশের অবস্থান দেখেই বুঝতে পেরেছে যে জাতীয় পার্টি যদি ইলেকশনে অংশগ্রহণ করে, তারা শক্ত অবস্থানে না থাকলেও আমাদের থেকেও বেশি আসন পাবে এবং বেশি ভোট পাবে, তারাই বিরোধী দল হয়ে যাবে। তাহলে আমরা 3 নাম্বার 4 নাম্বার দল হব, জামাত আর এনসিপি জোট। তাহলে আমাদের লাভ কি? গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অবদান আমাদের লোকই বেশি মারা গিয়েছে, আমরাই নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থান ঘটালাম। এখন 1 বছরের মাথায় আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল, বিরোধী দল হতে পারলাম না। বিরোধী দল হয়ে গেল জাতীয় পার্টি, সরকারি দল হয়ে গেল বিএনপি। আর বিএনপি সরকারি দল হওয়ার পরে প্রথমে মাস শুরু করবে কারে? এনসিপি কে, তারপরে মাস শুরু হবে জামাতকে, তারপরে বড় দল ধরবে আওয়ামী লীগকে। তাহলে আমাদের আর কি হলো? আমরা এসপা না ওসপা চিন্তা ভাবনা করতে হবে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমাদের প্রথম আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার দরকার ছিল, সেটা আমরা করে ফেলেছি। নিবন্ধন বাতিল করার দরকার ছিল আওয়ামী লীগের, সেটাও করে ফেলেছি। প্রতীকও সরিয়ে দেওয়া দরকার ছিল, সেটাও করে ফেলেছি। এখন দ্বিতীয় টার্গেট হচ্ছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা। তাহলে আমরা মেইন খেলাটা খেলতে পারবো। সেই খেলাতে এখন মেতে উঠেছে জামাত এবং এনসিপি। সরকার উপর দিয়ে দেখালো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু ভিতরে ভিতরে জামাত এবং এনসিপির পক্ষে আছে। আর জামাত অলরেডি আর্মিদের মধ্যে একটা শক্ত বলয় তৈরি করে ফেলেছে। তাই ওয়াকারুজ্জামান কখন কি করতে যাচ্ছে, কখন কি করবে, সকল কিছু তথ্য কিন্তু জামাতের কাছে পৌঁছে যাচ্ছে। তাই ওয়াকারুজ্জামান অনেক কিছু করতে চাইলেও অনেক কিছু করতে পারছে না। তাই এক এক সময় এক এক রকম মনে হয় আমাদের ওয়াকারুজ্জামানকে। অনেক সময় মনে হয় তিনি নাটক করছে, অনেক সময় মনে হয় এগুলো সকল কিছু মেটিকুলাস ডিজাইন ওয়াকারুজ্জামানই করেছে, অনেক সময় মনে হয় ওয়াকারুজ্জামান সেনাকু করে ফেলবে, আবার অনেক সময় মনে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পূর্ণরূপে চাচ্ছে ডক্টর ইউনূস সরকার থেকে যাক, জামাত ক্ষমতায় আসুক। তাই ওয়াকারুজ্জামানকে কোনো রকমে বোঝা যাচ্ছে না। আবার অনেকেই বলতেছে ওয়াকারুজ্জামানকে কু করে মেরেও ফেলতে পারে, আবার এটাও শোনা যাচ্ছে ওয়াকারুজ্জামান কু করে ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। এগুলো সকল কিছু একটা গুজবের অংশ, সকল কিছু একটা নাটকের অংশ, দেশের মধ্যে গন্ডগোল পাকিয়ে রাখার জন্য। তাদের এখন এই সকল কিছু কোনো কিছু এজেন্ডা নাই। কোনো সেনা ক্ষমতা বলেন, ডক্টর ইউনূসকে হটানো বলেন, কু বলেন, মেরে ফেলার কথা বলেন, সেফ এক্সিট বলেন, এগুলো হচ্ছে অন্য একটা তর্ক, অন্য একটা আলোচনা। তাদের মেইন এখন টার্গেট, মেইন ফোকাস হচ্ছে একদিকেই, দেশে হয়তো গন্ডগোল পরিস্থিতি তৈরি করে রাখবে নির্বাচন না হওয়ার জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোন রকমে জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করতে হবে, যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, সে কারণে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এটা যদি নিষিদ্ধ করতে না পারে, তাহলে কিন্তু জামাত ইসলামের আমও যাবে, এনসিপি আমও যাবে, সালাও যাবে। তাই এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট, মেইন এজেন্ডা। আর অন্যগুলো হচ্ছে অপশনাল ব্যাপার, যতই আমরা আলোচনা করি না কেন। তারপরে এটা বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ওয়াকারুজ্জামান তিনি হয়তো সেনাকু করলেন না, কিন্তু আরেক পক্ষ একত্রিত হয়ে ইন্ডিয়া সাপোর্ট নিয়ে সেনাকু করে ফেললেন, হয়ে যেতে পারে। হয়তো সেনাকু করে ওয়াকারুজ্জামানকে মেরে ফেলতে পারে, হয়ে যেতে পারে। এরশাদ কু করে সিস্টেমে জিয়াউর রহমানকে মেরে তিনি ক্ষমতা নিয়েছিলেন না, 9 বছর দেশ শাসন করেছিলেন, তো স্বৈরা শাসক হিসেবে পরিচিত হয়েছিলেন। তো 1990 সালে গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর তিনি যখন জেলে গিয়েছেন, 1 বছর পরে যখন নির্বাচন হয়েছে, সে জাতীয় পার্টিও কিন্তু 35টা আসন পেয়েছিল, সেটাও কিন্তু আমরা সকলে অবগত আছি। তখন তো আর স্বৈরা শাসকের দল হিসেবে জাতীয় পার্টিকে ব্যান করা হয়নি, নির্বাচন থেকে দূর রাখা হয়নি। গণতান্ত্রিক দেশের মধ্যে জনগণই ডিসাইড করবে কে স্বৈরা শাসক, কাকে আমরা আর ভোট দিব না, কাকে আমরা সমর্থন করবো না। জনগণই ওই দলটাকে ধ্বংস করে দিবে, ওই দলটাকে শেষ করে দিবে। আমরা আপনারা বলে বলে দলকে শেষ করা যাবে না। তাই আওয়ামী লীগকেও সে কারণে নির্বাচন অংশগ্রহণ করার জন্য দিতে হবে। জনগণই ডিসিশন নিবে আওয়ামী লীগ কতগুলো আসন পাবে, আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করবে নাকি আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে যাবে, সেটাও কিন্তু আপনারা করেননি। তাই ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের মধ্যে শীতল যুদ্ধ, এটা হয়তো বা সত্যিকার হতে পারে বা একটি নাটকের অংশ হতে পারে। এবং অনেকে যেটা চিন্তা করেছেন যে সেনা ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হবে বা ডক্টর ইউনূস সেনাবাহিনী প্রধানকে অপসারণ করবে, সেটাও একটা নাটকের অংশ হতে পারে। আর তা না হলে সত্যি সত্যি যে কোনো একটা থেকে ঘটে যেতে পারে। কিন্তু এগুলোর থেকে সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপির জাতীয় পার্টিকে কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ফোকাসটা, ওইটাই হচ্ছে মেইন খেলা। আর এগুলো সকল কিছু অপশনাল, এগুলো নিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।